মেয়েটি জল নিয়ে চলে গেল। পুকুর ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা এই গ্রামে আসার পথে ওরা বাস স্টপে যে নামার পর রাত্রিবেলায় এখানে আসা পর্যন্ত এবং আসার পরে কথক যখন ছাদে গেলেন, চারদিকটা দেখলেন, তাতে এই জায়গাটাকে মৃত্যুপুরী ছাড়া অন্য কিছু মনে হয়নি। গাড়িতে আস্তে আস্তে এক জায়গায় বলেছেন সময় যেন এখানে স্তব্ধ হয়ে আছে। তো এরকম একটা জায়গায় এরকম একটা মেয়ে থাকতে পারে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। সেই জন্যেই কথক ভাবছেন যে একটু আগে যেটা দেখেছি সেটা বোধহয় বাস্তব নয়, হয়তো আমি স্বপ্ন দেখেছি, এরকমটা ভাবছেন। আর এই যে মাছরাঙার সম্বন্ধে এবং মাছেদের সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে, যে মাছরাঙা আমাকে লজ্জা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা করেই চলে গেল, যে দূর দূর, এ লোকটার লাজ লজ্জা কিছু নাই, আক্কেল নাই, মাছ ধরতে জানে না, ছিপ নিয়ে বসে গেছে, দেখ আমি কেমন মাছ ধরছি। তো এতে যে কোনো মানুষেরই লজ্জা হওয়ার কথা। এই লোকটা দেখছি বেহায়া, একদম বসে আছে। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে কি, মাছগুলো ধরে নিয়েছে নাদান বাচ্চা, এ আমাদেরকে ধরার ক্ষমতা নেই, ফালতু এর সঙ্গে চ্যালেঞ্জ করে কি হবে। এই যে দুটো বিষয় বললেন, এই দুটো বিষয় কিন্তু মজা করে বললেন। এর বাংলা অর্থটা কি? যে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, মাছরাঙাটা বেশ কিছুক্ষণ বসেছিল, এক একবার জলে ঝাঁপ দিচ্ছে, আর একটা করে মাছ তুলে নিয়ে আসছে, আর সময় যেমন অনেকটা পেরিয়ে গেছে তেমনি মাছ আর টোপ খাচ্ছে না। অগত্যা এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। এই যে হতাশ হয়ে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে, হতাশ কেন? আর মাছ আসছে না চারে। এই হতাশ হয়ে উঠে পড়া ছাড়াও আরেকটা কারণে উঠে পড়তে হবে। কি কারণ? ও তো সকালে মাছ ধরার সাজ সরঞ্জাম নিয়ে বসেছে, এবার দুপুরে তো মধ্যাহ্ন ভোজনের টাইম হচ্ছে, তো মধ্যাহ্ন ভোজন তো করতে হবে, নাকি ছিপ নিয়ে বসে থাকলেই হবে? তাহলে বলছেন বটে যে হতাশ হয়ে উঠে পড়তে হবে, কিন্তু আমরা জানি তার সঙ্গে সঙ্গে আরেকটা কারণে উঠে পড়তে হচ্ছে, সেটা হচ্ছে মধ্যাহ্ন ভোজনের টাইম হয়ে আসছে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত। নৈপুণ্য মানে কি? দক্ষতা, পারদর্শিতা। তাহলে আপনার মাছ ধরার যে পারদর্শিতা, তার বৃত্তান্ত মানে তার গল্পটা ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে, এর মধ্যেই আপনার বন্ধুরা কেমন করে জানি জেনে গেছে। এখানে মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত
অর্থাৎ মাছ ধরায় পারদর্শিতার যে গল্প, সেটা বলতে কোন ঘটনাটাকে বলা হয়েছে? এটা তো ব্যঙ্গার্থে বলা হচ্ছে, পারদর্শী তো নয়, এটা তো প্রমাণ হয়েছে। ব্যঙ্গার্থে বলছে যে মৎস্য শিকারে নৈপুণ্যের বৃত্তান্ত, মানে কোন ঘটনাটাকে বলা নির্দেশ করা হচ্ছে। ওই যে মাছটা খেয়েছিল, টোপ খেয়েছিল, আরো তুলতে পারেনি, এইটা যখন মেয়েটি জল আনতে গেছিল সেই সময় তো মাছটা খেয়েছিল, কিন্তু হয়তো অন্য মনস্ক থাকার কারণে মাছ টোপ খেয়ে পালিয়েছে, ও কিন্তু মাছটা তুলতে পারেনি। তো এই গল্পটা ওর বন্ধুরা জেনে গেছে, স্বাভাবিকভাবে একটু হাসি তামাশা তো হবে, হবে কি না? কিরে, তোর নাকি বিরাট মাছের নেশা, তুই নাকি বিরাট মাছ ধরতে পারিস, আর এই কি শুনছি, মাছ বড়শি টেনে নিয়ে চলে যাচ্ছে আর তুই মাছটাকে টানতেই পারলি না। তো এ কি করে জানলো রে বাবা এরা? তো তারা যখন ঠাট্টা করেছে, তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে, এবার আমার অপদার্থতা নিয়ে যদি কেউ, আমার বন্ধুরা ঠাট্টা তামাশা করে, আমার কেমন লাগবে? মনে একটু কষ্ট হবে তো। এটাই বলা হচ্ছে ক্ষুণ্ণ হওয়া। পরিহাস মানে ঠাট্টা তামাশা। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে, এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞেস করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন। আচ্ছা, তো কথা জিজ্ঞেস করলেন, এই কে বললো রে তোদেরকে, তোরা কি করে জানলে? তখন ওই পানরসিক বন্ধু, পানরসিক মানে আমি আগেই বলেছি কি, যে সবসময় পকেটে বাক্সে মানে কৌটোয় 4টা-5টা করে পান নিয়ে আসে, যখন তখন খায়। কেমন ঘাড় নাড়ছে দেখো। ওই পান নয়, এ মদ্যপান। কি বলেছিলাম যে 3 বন্ধু এসেছে, এনার তো মাছ ধরার নেশা, আরেকজনের ঘুমের নেশা, আর আরেকজনের মদ খাওয়ার নেশা। তো সেই যার মদ খাওয়ার নেশা, মদ খাওয়ার নেশা মানে মাতাল নয়, এটা মাথায় রাখবে। দিনের বেলায় কিন্তু একদম সুস্থ সমর্থ। আগের দিন কি হয়েছিল, আসার পরই চাটাই বিছানো মাত্রই এক বন্ধু শুয়ে পড়েছিল, পুরো কুম্ভকর্ণের সঙ্গে প্রতিযোগিতা চলছে ঘুমে, আর আরেক বন্ধু বোতলের গ্লাস দিয়ে বসে পড়েছিল, কিছুক্ষণের মধ্যে সেও ফ্ল্যাট। তো এই যে পানরসিক বন্ধু, এই বন্ধুটি বলবে, কিসের উত্তরে বলবে? যখন আমি জিজ্ঞেস করলাম, এই তোরা কি করে জানলি রে, তখন সেই বন্ধুটি বলবে, কে আবার বলবে? তোর কীর্তি কে বলবে? এই তো যামিনী তাই মাত্র ঘাটে গেছিল, যামিনী নিজের চোখে দেখে এলো। যে একটু কেমন হতাশ লাগছে না? একটু বেশ রোমান্টিক নাম আশা করেছিলাম না কি? হ্যাঁ কি না? যামিনী নামে কোনো নায়িকার কথা আজ পর্যন্ত পড়িনি, ঠিক আছে? এই প্রেমেন্দ্র মিত্র অদ্ভুত লেখক, হ্যাঁ, মাঝে মাঝে এমন করে একটা আমাদের মনে ঝটকা দেন। তো যাই হোক, কে আবার বলবে, এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো। যে যামিনী, যামিনীটা কে? কে যামিনী কে? আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে, তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি। অবাস্তব কেন বলা হয়েছে? ছিপ গুটিয়ে উঠে আসার আগে কথক যেটা চিন্তা করছিলেন,
যে আমি একটু আগে যেটা দেখলাম সেটা বোধহয় বাস্তব নয়। সেই কথাটারই এখানে পুনরাবৃত্তি করা হয়েছে। তো এই বন্ধুটির কাছে জানতে পারল যে পুকুর ঘাটে সেই মেয়েটি হচ্ছে আপনার পান রসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়া। জ্ঞাতিস্থানীয়া মানে আত্মীয়, আত্মীয় স্থানীয় মানে এখানে কিন্তু আত্মীয়, একটু দূর সম্পর্কের হয়তো, মেবি। সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা, দ্বিপ্রাহরিক আহার মানে কি? দ্বিপ্রহর থেকে দুপুর, তাহলে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা মানে দুপুরের খাবারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে, মানে যামিনীর বাড়িতেই আজকে দুপুরের খাওয়া হবে। এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারা গেল। এক নম্বর হচ্ছে এরা এখানে কার রেফারেন্সে এসেছে? তিনজন যে এখানে বেড়াতে এসেছে, ব্যবস্থাটা কে করেছে? এই যে বন্ধুটি পান রসিক, সম্ভবত এর নাম মণি, এ করেছে। কিভাবে করেছে না, এই গ্রামে তার আত্মীয় বাড়ি। আত্মীয় বাড়ি কাদের বাড়িতে? এই যামিনীদের বাড়িতে, এবং পুকুরটা সম্ভবত যামিনীদের, নাহলে মাছ ধরতে দিত না। অন্য কোনো, এই পুকুরের অন্য কোনো মালিক আছে, তার কাছে পারমিশন নেওয়ার ব্যাপার আছে ইত্যাদি, তো আমরা গল্পটায় পড়িনি। তাহলে পুকুরটা যামিনীদের। আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে যে আগেকার দিনে গ্রামাঞ্চলে প্রায় অধিকাংশ সম্পন্ন বাড়িতে, একটুকু যাদের টাকা পয়সা আছে তাদের বাড়ি, প্রত্যেকের বাড়ির পাশেই একটা করে ডোবা বা পুকুর থাকতো। আজকে চতুর্দিকে যে ধ্বংসস্তূপ, এগুলো কিসের ধ্বংসস্তূপ? যদি মাটির বাড়ি হতো তাহলে ধ্বংসস্তূপ নামে কোনো কিছু থাকতো না, মাটিতে মিশে যেত। ইট, কাঠ, প্লাস্টার সবই তো পড়ছি, গল্পের মধ্যে পেয়েছি কিনা। তার মানে এক সময় এদের অবস্থা সম্পন্ন ছিল। মানে এতগুলো বিষয় আমরা এখানে লেখা না থাকা সত্ত্বেও জানতে পারছি। তো আজকে যামিনীদের বাড়িতে খাওয়ার ব্যবস্থা। এখন কথকের মনে পড়ে গেল যে সেই রাত্রিবেলায় তাহলে যেটা দেখেছিলাম সেটা আমার চোখের ভুল নয়। কি মনে হওয়াটা স্বাভাবিক কি না? কিন্তু দিনের বেলায়, মানে রাত্রির ওই অন্ধকারের মোহময় পরিবেশে যে জায়গাটাকে ভীষণ রকমের রোমান্টিক লাগছিল, জানালায় কে দাঁড়িয়ে আছে স্পষ্ট দেখা না গেলেও আমি কল্পনা করে নিচ্ছিলাম সেখানে ঘুমন্ত পুরীর রাজকন্যা, সোনার কাঠি, রূপার কাঠি ইত্যাদি অনেক কিছুই কল্পনা করে নিচ্ছিলাম। এখন সেইটা, সেই ভগ্নস্তূপটা দিনের বেলায় অত্যন্ত উৎকট রকমের বিশ্রী দেখাচ্ছে। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, আপনাকে আশ্চর্য করে দিয়েছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা, শ্রী মানে কি? সৌন্দর্য, ঠিক আছে? বলে না, কি ছিঁড়ি করেছিস রে চেহারাটা, শ্রী থেকে ছিঁড়ি।
শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, শ্রীহীন মানে যার মধ্যে কোনো রকম সৌন্দর্য নেই, মানে বিশ্রী। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে, মায়া জাদু, মায়ার আবরণ, রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি যে এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এত বিচ্ছিরি। শুনে আরো অবাক হলেন যে এটাই যে আমি নিজের বাড়ি।